মান্না দে রুচিবান তথা রসিক হিসাবে পরিচিত মহলে স্বীকৃত হলেও ওর একটা কড়া মেজাজ তথা ক্ষেত্র বিশেষে স্পষ্টবক্তা রূঢ়তা মিলে এমন একটা স্বতন্ত্র ব্যক্তিত্বও ছিল যেটা অনেক ক্ষেত্রেই অনেকেরই ভালো লাগতো না। কারো ভালো গান শুনলে একদিকে যেমন অকুণ্ঠ প্রশংসা করেছেন, অন্যদিকে আলাপচারিতায় কখনো কখনো কোনো ব্যক্তি সম্পর্কে এমন অপ্রিয় মন্তব্য করে ফেলতেন যেটা ওর পরিচিত ব্যক্তিত্বের পরিপন্থী। যে শচীন দেব বর্মন, রাজ কাপুর, আশা ভোসলে, লতা মঙ্গেশকর সম্পর্কে উনি সব সময় ছিলেন প্রশংসায় পঞ্চমুখ, কয়েক বছর আগে এক টিভি সাক্ষাৎকারে হঠাৎই সেই শচীন দেব বর্মন, রাজ কাপুর, আশা ভোসলে সম্পর্কে এমন সব অপ্রিয় মন্তব্য করে বসলেন যেটা দর্শকদের কাছে সেদিন অত্যন্ত শ্রুতিকটু মনে হয়েছিল। মহানায়ক উত্তম কুমার সম্পর্কেও সেই একই গল্প। উত্তম কুমারের অভিনয়, গানে লিপ দেওয়ার অসাধারণ ক্ষমতা ইত্যাদি নিয়ে উনি সব সময় প্রশংসা করতেন। এমনকি তার মুখে শোনা গেছে, উত্তম কুমারের লিপে গান গাইতে পেরে আমি ধন্য। অথচ রেডিও মির্চির একটি সাক্ষাৎকারে দেখা গেল মান্না দে বলছেন, উত্তম কুমারের অত কাছের লোক ছিলাম না আমি। আমার বেশিরভাগ বন্ধু বান্ধবেরাই লিটারেচার নিয়ে থাকে, ভালো ভালো জায়গায় অবতরণ করেছে, অত্যন্ত শর্ট আফটার পিপল। আমার পার্সোনালি মনে হয় এই ফিল্ম লাইনের লোক যারা, তারা হাফ এডুকেটেড, ওই জন্যে আমি একটু দূরে থাকতে ভালোবাসি। এই কথাগুলো শুনে মনে হয়েছিল কথাটা বোধহয় মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু অন্য একটি সাক্ষাৎকারে এক সাংবাদিককে উনি যখন আরও বিস্তারিতভাবে বললেন, উত্তমের সঙ্গে আমি মোটেই ক্লোজ ছিলাম না। ওই একবারই ওদের বাড়িতে গিয়েছিলাম, সুপ্রিয়া নেমন্তন্ন করেছিল, আধ ঘন্টাটাক থেকেই চলে এসেছিলাম। আর ওই শ্যামল মিত্র, দেবেশ ঘোষ, আলো সরকার, ওরাই তো উত্তমের বন্ধু বান্ধব ছিল। আমার সম্পর্ক ছিল কিন্তু সৌমিত্রের সঙ্গে। পড়াশুনো জানা ছেলে, বিদেশি সাহিত্য থেকে রবীন্দ্রনাথ সব জানে, শিক্ষিত, ওয়ান্ডারফুল মানুষ। আসলে কি জানেন তো, একটু শিক্ষিত মন না হলে আমার ঠিক জমে না। না, উত্তম কুমার সম্পর্কে মান্নাদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না। কিন্তু শুধু কি উত্তম কুমার? উত্তম কুমারকে নিয়ে বলতে গিয়ে উনি শ্রদ্ধেয় গায়ক তথা সঙ্গীত পরিচালক শ্যামল মিত্রকেও সেই একই অশিক্ষিত দলে টেনে নিয়ে এসেছেন। শ্যামল মিত্রের বাড়ি থেকে এর কোনো প্রতিবাদ হয়েছিল কিনা জানা যায়নি, কিন্তু উত্তম কুমারের বাড়ি থেকে মান্নাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদ মান্নাদের চোখে পড়েছিল কিনা জানা যায়নি, কিন্তু সুপ্রিয়া দেবী এক সাংবাদিকের কাছে এই কথাগুলো বলেছিলেন। সেদিন সকালবেলায় আনন্দলোক পড়েই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি একটা অদ্ভুত লেখা বেরিয়েছে। দুঃখ আমাকে দুঃখী করেনি, লেখাটা মান্নাদের সাক্ষাৎকার ভিত্তিক। আমি অবাক, ব্যথিত, মর্মাহত। একটা হিন্দি ছবির শুটিংয়ে আমি তখন মুম্বাইয়ে, সেখানেই একদিন হেমন্তর সঙ্গে দেখা হলো। দু একটা কথার পর হেমন্তদা আমাকে বললেন, বেনু, উত্তমের কাছে আমি 25,000 টাকা পাই, ওকে একটু বলবে টাকাটা দিয়ে দিতে, খুব দরকার। আমি বললাম, আপনি উত্তমকে টাকাটা দিয়েছিলেন কেন? হেমন্তদা বললেন, ওই নীল আকাশের নিচে ছবির জন্যে ওকে অ্যাডভান্স করেছিলাম, সেই টাকা। আমি তখন বললাম, অ্যাডভান্স করে ফেরত চাইছেন কেন? হেমন্তদা বললেন, একটা সমস্যা হয়েছে, ওই রোলটা না কালী ব্যানার্জি করছে, তুমি উত্তমকে বলো টাকাটা দিয়ে দিতে। আমি মুশকিলে পড়লাম, কি করব? এদিকে আমার পেটে কথা থাকে না। বাধ্য হয়ে তাই উত্তমকে আমি ফোনে হেমন্তদার কথাটা বললাম। উত্তম কুমার শুনে গুম মেরে গেলেন। তার কয়েকদিন পরেই উত্তম কুমার বললেন, অ্যান্টনি ফিরিঙ্গি ছবিটাতে যে অনেকগুলো গান আছে, আচ্ছা ওই গানগুলো কি হেমন্তদা গাইছে? ঠিক আছে, এখন আর দরকার নেই, তুমি এক কাজ করো, ওই বম্বে থেকে মান্না দেখে নিয়ে এসো। তার আগে কয়েকটি ছবিতে গান করলেও বলা যেতে পারে তখন থেকেই পাকাপাকিভাবে মান্না দে বাংলা ফিল্মের প্লেব্যাকে এলেন। ওই ছবির সব গান সুপার ডুপার হিট। তারপর একের পর এক ছবি, জীবন মৃত্যু, চৌরঙ্গি, চিরদিনের, বিলম্বিত লয়, হার মানা হার, স্ত্রী, বনপলাশির পদাবলী, মঞ্জরি অপেরা, সুখসারি,
আলো আমার আলো, নিশিপদ্ম। মান্না দে বাংলা ফিল্মের অবিসংবাদিক প্লেব্যাক গায়ক হয়ে গেলেন। আমাদের বাড়িতে বহুবার এসেছেন মান্না দে, আড্ডা মেরেছেন, খেয়েছেন, গিয়েছেন। আর সেই মানুষ এই রকম কথা বলতে পারলেন। এর পরবর্তীকালে সত্যি সত্যি মান্না দেকে এনে উত্তমের সমস্ত ছবি, যেসব ছবিগুলোর নাম বলা হলো, গানগুলো গেয়েছিলেন এবং ছবিগুলো বেশিরভাগই হিট হয়েছিল। সেই মান্না দে কেমন করে কথাটা বললেন? যা হোক, আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।